আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত শনিবার গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে জামিন দিয়েছেন আদালত। গত 8ই মার্চ বাফুফে দপ্তরে সংবাদ সম্মেলনে কিরণের বক্তব্যে প্রধানমন্ত্রীর পাশাপাশি ফুটবল ও ক্রিকেট সংগঠকদের মানহানি হয়েছে অভিযোগ করে 50 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন ঢাকার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স। গণমাধ্যমে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার রুলিং কাউন্সিলের এশিয়া অঞ্চলের নারী প্রতিনিধি কিরণ জেলে থাকার বিষয়টি জানতে পেরে সোমবার টেলিফোনে বাফুফের কাছে উদ্বেগ জানানোর পাশাপাশি তাঁর বিষয়ে খোঁজ খবর নেয় ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। একই দিন কিরণের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার সাদ হামাদির বিবৃতিতে বলা হয়, বাক স্বাধীনতা ব্যবহার করে প্রধানমন্ত্রী ফুটবলের চেয়ে ক্রিকেটকে বেশি পছন্দ করেন এমন বক্তব্য দেওয়া এবং ফুটবলকে এগিয়ে রাখা কোনোভাবেই অপরাধ হতে পারে না। বিভিন্ন সময় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, তাঁর জন্য মানহানিকর ছবি প্রকাশ, স্লোগান দেওয়া, পত্রিকায় মানহানিকর খবর ছাপার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মানহানির মামলায় অভিযুক্ত হয়েছেন সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিএনপি নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হিজবুত তাহরিরের সদস্য সহ অনেকেই। তবে গত ডিসেম্বরে নারী সাংবাদিককে কটূক্তির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলার শুনানিতে হাইকোর্ট মত দিয়েছিলেন যে অপমানিত ব্যক্তি নিজে ছাড়া অন্য কেউ মানহানি মামলা করতে পারে না। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহসভাপতি তাবিত আওয়াল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। স্বাগত আপনাদের তিনজনকে। তাবিত আওয়াল, আপনাকে দিয়ে শুরু করি যে কি ঘটলো আসলে, মানে এক ফুটবল সংগঠক আরেক ফুটবল সংগঠক বাফুফের কর্মকর্তা তার বিরুদ্ধে এরকম মানহানি মামলা করলেন এবং গ্রেফতার করে তাকে জেলেও নিয়ে যাওয়া হলো। এর সঙ্গে আমি এও আসলে জানতে চাই যে এই সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি করছিল? ধন্যবাদ। কি হচ্ছে এটা তো আমাদেরও প্রশ্ন, আমারও ব্যক্তিগত প্রশ্ন। কারণ মানে মানহানি মামলা যে কারণে হয়েছে, যেটা বলা হচ্ছে যে 8 মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে কোনো প্রেস কনফারেন্স হয় নাই, ইভেন দো কোন ফুটবল নিয়ে কোনো প্রেস কনফারেন্স হয় নাই। তো যেখানে মানে জিনিসটা মানে এই প্রেস কনফারেন্স না, কোনো প্রেস কনফারেন্সই হয় না 8 মার্চ, না ফেডারেশনের ভিতরে হয়েছে না ফুটবল নিয়ে কোথাও বাইরে কোথাও হয়েছে। তো যেখানে ঘটনাটাই হয় নাই, তো সেখানে কোথা থেকে মামলাটা আসলো, কিসের বিষয়তে আসলো, আবার আসার পরে দ্রুতভাবে মামলা হওয়ার দ্রুতভাবে ওনাকে কিন্তু খুঁজে গ্রেফতার করে ফেলানো হলো। তো এই সময় এখন এটা হলো আবার ফুটবল পরিবারের ভিতরে দুঃখজনক কথা, এর ভিতরে যেটা হচ্ছে যে এক ফুটবল সংগঠক আরেক ফুটবল সংগঠকের ব্যাপারে এই মামলাটা করছে। আমি ব্যক্তিগত মনে করি আগামীতে মাহফুজা আক্তার কিরণের পূর্ণাঙ্গ ইলেকশন আসতেছে এএফসিতে প্লাস ফিফা বোর্ডে আবার জন্য, যেখানে অ্যাটলিস্ট উনি কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে। বা সেখানে কিন্তু হয়তো কেউ জেলাসির কারণে হোক বা কোনো ফুটবল পলিটিক্সের কারণে হোক, এটাকে ঠেকানোর জন্য এবং ওনাকে একটা অপনাত্ম জায়গায় ফেলানোর জন্য এই মামলাটা করেছিল। তারপরে তো আমরা দেখছি যে তারপরে একটার পর একটা ঘটনা ঘটেই গেল। তবে ইতিমধ্যে আজকে উনি কোর্টের থেকে জামিন পেয়েছে, তা আমরা আজকে ছাড়া পেয়ে গেছি উনি। তা আমরা সুস্থি এটা পাচ্ছি যে বিচারের মতো যাচ্ছে। আমরা আশা করি ঘটনা না হতো, তবে আপাতত আমরা মেনে এটা চলছে। কিন্তু তাবিত আওয়াল, মানে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি দায়িত্ব পালন করেছে, আমি আসলে এরপরে যখন আপনার কাছে আসবো আমি সেটাও একটু শুনতে চাই। মোস্তফা মামুন, আমাকে যদি একটু বুঝিয়ে বলেন, মানে সংবাদ সম্মেলনটাই হয় নাই, আর হলেও মামলার অভিযোগে যা লেখা হয়েছে, মানে যে উনি বলেছেন যে প্রধানমন্ত্রী ক্রিকেটের চেয়ে ফুটবলকে তো বেশি ভালোবাসতে পারেন না, প্রধানমন্ত্রীর দুই চোখ সমান থাকা উচিত, এবং যেহেতু আমরা মাহফুজা আক্তার কিরণকে আসলে চিনতেই শুরু করেছি, বাংলাদেশের নারী ফুটবল দলটি যখন থেকে এরকম ভালো করছে, এই মেয়েদের ফুটবল দলটির সাথে উনি আছেন বাফুফের থেকে। আমি আপনার কাছে জানতে চাই, তো ওরকম একটি ঘটনার পরে যখন প্রধানমন্ত্রীকে টেনে মামলা এবং সাথে সাথে গ্রেফতার, বুঝতে আসলে অসুবিধা থাকে না যে উনার প্রতি ঈর্ষা বা এই থেকে, মানে সমস্যাটা কি? মানে ফুটবল ফেডারেশনে আর কেউ কাজ করছে না, এই মহিলা কাজ করছেন, এই জন্য ওনাকে টেনে নামাতে হবে? না, ঠিক এই জন্য না। প্রথমে এটা একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট বলে নেই। সেটা হচ্ছে যে আজ থেকে বছরখানেক আগে আমাদের বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের একটা অনুষ্ঠানে
মাহফুজ আক্তার কিরণ হচ্ছে বর্ষসেরা সংগঠকের পুরস্কার পেয়েছেন ডিজার্ভলি, বিকজ উনি গত বছর যেহেতু ফিফায় গিয়েছেন। তো তারপর উনি এটা বক্তৃতাতে উঠলেন, তো বক্তৃতাতে উঠে উনি খুবই আবেগপ্রবণ ছিলেন এবং আবেগপ্রবণ হয়ে বলতে শুরু করলেন যে আজকে আমার মনে পড়ছে এমন একজনের কথা যাকে ছাড়া আসলে আমরা পারতাম না। তো আমরা সবাই খুবই মানে একটু অদ্ভুত লাগলো যে এত আবেগপ্রবণ কার কথা বলছেন উনি। উনি বললেন মাননীয় প্রধানমন্ত্রীর কথা, যে মাননীয় প্রধানমন্ত্রী মানে ফুটবলকে এই জায়গায় নিয়ে গেছেন, আসলে আমার পুরস্কারটা মাননীয় প্রধানমন্ত্রীকে উনি উৎসর্গ করেন। এই হচ্ছেন কিরণ। তারপরে আমরা দেখি সেই তিনি 1 বছরের মধ্যে ওই প্রধানমন্ত্রীকে কটূক্তির জন্য গ্রেফতার হলেন। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং প্যারাডক্স। এটা আমি বলছি আমাদের সংগঠন এবং ফুটবল কালচার বুঝতে আপনার একটু সুবিধা হবে। আবার দেখেন যিনি মামলা করেছেন আবু যদি প্রিন্স, তাকে আমি 25 বছর ধরে চিনি। উনি মূলত ফুটবল সংগঠক, উনি ফুটবলের কাজ, ক্রিকেটও ছিলেন, পুরনো সংগঠক, কোনো সন্দেহ নাই। এবং আমি যতটুকু জানি, এই জানাটার ফ্যাক্ট ধরে সেটা হচ্ছে উনি কিন্তু মানে মাননীয় প্রধানমন্ত্রীর কটূক্তি করায় তার মনে খারাপ লাগে কিছু না, কারণ উনি এই রাজনীতি ধারণ করেন না, উনি বরং উল্টা রাজনৈতিক বলয়ের মানুষ, এটা বুঝছেন। তো ফলে না এটা একটু অদ্ভুত যে মনে করেন যে অন্য রাজনৈতিক বলয়ের একজন মানুষ এমনভাবে আক্রান্ত হলেন যে 50 কোটি টাকার মানহানি মামলা হয়ে গেল। আবার মাহফুজ আক্তার কিরণ, যিনি একই সঙ্গে যিনি প্রধানমন্ত্রীর জন্য এত ইয়ে করেন, শ্রদ্ধা করেন প্রকাশ্যে, তিনি আবার এই কথা বলেন। দুটো কিন্তু খুবই ইন্টারেস্টিং। কিন্তু কি এমন বলেছেন? উনি বলেছেন যে প্রধানমন্ত্রী বোধহয় ফুটবলকে মানে একজন ফুটবল সংগঠক হিসেবে যদি কারো এই অভিমানও থাকে, মানে কি মানে অবশ্য সেটা তো আদালতের বিচার্য। আমি বলছি যে আর সংবাদ সম্মেলনই তো হয়নি, সংবাদ সম্মেলন হয় নাই। তো এখন আমি যেগুলো বলছি আমাদের সংগঠকদের আমি জায়গাটুকু বোঝার জন্য যে আমাদের সংগঠন এবং ফুটবলের রাজনীতিটা এরকম যে সেখানে আপনি প্রকাশ্যে এক কথা বলবেন, মনে আরেক কথা ধারণ করবেন, এবং মনে সেই কথাটা যে কথাটা উনি বলেছেন সেটা কিন্তু উনি বলেছেন আমার যতটুকু ইনফরমেশন অফ দ্য রেকর্ড বলেছেন, এবং সেইটা অনেক আগে অফ দ্য রেকর্ড কিছু ঘনিষ্ঠ লোকের সঙ্গে সেটা কেউ একজন রেকর্ড করেছে, এবং রেকর্ড করে এখন যেহেতু একটা ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইন এটা ব্যবহার করা হয়েছে। ঘটনা কিন্তু তাই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কেন মাহফুজ আক্তার কিরণ? কারণ হচ্ছে বেসিক্যালি আমাদের ফুটবল ফেডারেশনে যেটা হয়, ফুটবলের অবস্থায় যাই থাকুক, তারা নির্বাচন নিয়ে মানে ইউএস প্রেসিডেন্ট ইলেকশন তো 4 বছর পরে পরে হয়, আমাদের বাফুফে নির্বাচন 4 বছর পরে পরে। ইউএসএ কিন্তু 2 বছর সময় থাকে, মিড টার্ম পর্যন্ত অপেক্ষা করে, তারপর প্রাইমারি টাইমে শুরু হয়। আমাদের ইলেকশনের পর দিন থেকে না পরের ইলেকশনের জন্য ক্যাম্পেইন শুরু হয়ে যায়। এবং সেইটা বাফুফের মানে ইলেকশনে জিতে আসা এত লাভজনক কেন? বাফুফের ইলেকশনে জিতে আসা অনেক লাভজনক। প্রথম হচ্ছে যে যেহেতু ধরেন বাফুফের ফুটবল যদিও বাংলাদেশে এখন একটু পিছনের দিকে চলে গেছে, কিন্তু অনেকগুলো কারণ হচ্ছে বেসিক্যালি আমাদের স্পোর্টস কালচার বা আমাদের সংগঠনটা কিন্তু ফুটবল সংগঠক, ফলে আমাদের সংগঠকদের যে ইগোর জায়গা সেটা ফুটবলে অনেক তীব্র। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনালি অনেক বেশি পাওয়া যায়, ফুটবল এক্সপোজার পাওয়া যায়, এবং যেহেতু ফুটবল এখন গ্লোবাল জায়গায় সেখানে যাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। সেটার লড়াইটা এত তীব্র হয় যে এই তীব্রতার কারণে আমরা এমন জায়গায় চলে যাই যে ফুটবল যাই হোক না হোক এটা নিয়ে কিন্তু এখন কিন্তু আপনি দেখেন ইলেকশন 1.5 বছর বাকি, তাই না তাবিদ ভাই? আগামী বছর এপ্রিলে, কিন্তু এটা কিন্তু এই ইলেকশনের মেকানিজমের পার্ট। কিন্তু এখন এখানে যেটা হয়েছে সালাউদ্দিন এবং এন্টি সালাউদ্দিন, এই হচ্ছে মোটামুটি জায়গা। তো সালাউদ্দিন বিরোধী যারা, তাদের আসলে একটা ক্যাম্পেইন চলছে সালাউদ্দিনকে ব্যর্থ প্রমাণ করা। সালাউদ্দিনকে ব্যর্থ প্রমাণ করা বা সালাউদ্দিনের অনেক ব্যর্থতা আছে, সেটা আমিও এর বিরুদ্ধে সোচ্চার। 3rd টার্মে উনি অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। সেটা কিন্তু অন্য আলোচনা। এখন সালাউদ্দিনকে যখন অন্য কোনোভাবে পারা যাচ্ছে না, কারণ আমরা জানি যে উনি বারবার ইলেকশনে জিতছেন, এবং আমাদের এখানে ধরা হয় সরকারের সর্বোচ্চ পর্যায়ে যতই নির্বাচন হোক সর্বোচ্চ পর্যায়ের আশীর্বাদ যার দিকে উনি ইলেকশনে জিতবেন। তো সালাউদ্দিন আশীর্বাদটা আছে। এখন এই যে ক্যাম্পেইনটুকু হচ্ছে এই আশীর্বাদের হাতটা সালাউদ্দিনের হাতে সরানোর জন্য, যে সালাউদ্দিন আসলে অন্য রাজনীতি ধারণ করে কটূক্তিকারীদের সঙ্গে তিনি বাফুফে করছেন পরিষ্কার, তার খুব ঘনিষ্ঠ বলে কিরণ কেমন দেখেন এই অভিযোগগুলো কিন্তু অনেক রকম অভিযোগ তোলা হয়েছে, যে আর্থিক অনিয়ম সালাউদ্দিনের বিরুদ্ধে অনেক রকম ইত্যাদি, মাহফুজ আক্তার কিরণের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো কোনোটাই কাজ করেনি। কাজ করলো কোনটা? কটূক্তি। যে কটূক্তিটা কটূক্তি বলে আসলে প্রমাণ করা অনেক মুশকিল, এবং যেই তারিখ দেওয়া হয়েছে সেই তারিখ ফ্যাকচুয়ালি রং, এবং এটা মানে বিস্ময়কর যে এটা কিভাবে আমলে নেওয়া হলো এবং তাতে যে জেলে চলে গেলেন, এটা আসলে আমি এখনো ঠিক বুঝতে পারছি না। ব্যারিস্টার সাহেব মানে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনাকে আসলে এই ব্যাখ্যা দিতে, কারণ এই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির তো অনেক মামলা হয়েছে গত কয়েক বছরে। এই মামলাটিকে ধরেই যদি মানে আসলে কোনোটি তথ্য প্রযুক্তি আইনে 57 ধারায় হচ্ছে, কোনোটা ডিজিটাল নিরাপত্তা আইনে হচ্ছে, কোনোটা মানহানির মামলা করা হচ্ছে, এবং করলে পরে গ্রেফতারও হচ্ছেন, এবং অনেক দিন জামিন না পেয়ে বসেও থাকছেন, কারণ সবার জন্য তার ফিফার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিও দিচ্ছে না। দেখুন, এখানে যদি এই কিরণের মামলার শুরুটার দিকে একটু খেয়াল করেন আপনি, প্রথমত তাবিদ যেটা বললেন সেটা অনুযায়ী কোনো কনফারেন্সে হয়নি 8 তারিখে, যেটার পরিপ্রেক্ষিতে মামলা হলো, ফাইন, সেটা হচ্ছে ট্রায়ালে গিয়ে বোঝা যাবে। কিন্তু ডিফামেশনের মামলা যখন 500 ধারায় যখন মামলা হলো, সে মামলাতে ওয়ারেন্ট কেন হলো? সিআরপিসিতে একটা তফসিল দেওয়া আছে, শিডিউল দেওয়া আছে, সেখানে হচ্ছে কোন আইনের অধীনে কি হবে, ওয়ারেন্ট হবে না সমন হবে সেটা বলা আছে। এই মামলাতে তো সমন হওয়ার কথা, তার মানে হচ্ছে বাদীপক্ষ এতটাই প্রোঅ্যাক্টিভ ছিল, তারা এটা আদায় করে নিতে পেরেছেন কোর্ট থেকে একটা ইলিগাল অর্ডার।
ও মানে পুরো গ্রেফতারি পরোয়ানা না, জারি হওয়ার কথা না মানহানির ওয়ারেন্টি তো মামলায়। হওয়ার কথা না, তার তো সমন হওয়ার কথা। কথা তারপরে না গেলে ওয়ারেন্ট, বেলেবল অফেন্স, বেলেবল অফেন্স। 2 বছরের মাত্র সাজা, সেখানে ওয়ারেন্ট কেন দিল? ওয়ারেন্ট দেওয়ার মতো কি বলেছেন উনি এমন? তারপরে যে প্রশ্নটা আপনি তুলেছেন যে হাইকোর্ট ডিভিশন একটা মামলাতে বলে দিয়েছেন যে আসলে যিনি সংক্ষুব্ধ তিনি যাবেন, এটা আসলে হাইকোর্ট তো বলেছেন ঠিক আছে, কিন্তু হাইকোর্ট বলেছেন আইনে যেটা আছে সেটাই শুধু পুনরাবৃত্তি করেছেন। ফৌজদারি কার্যবিধির 198 ধারাতে পরিষ্কার করে বলা আছে তিন ধরনের মামলার ক্ষেত্রে বিশেষত, প্রথমত আপনার যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়, যদি ডিফামেশনের কোনো ব্যাপার থাকে, যদি আপনার কোনো ম্যারেজ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো মামলা থাকে, সেসব ক্ষেত্রে পার্সন এগ্রিভডকেই কেবলমাত্র আসতে হবে হচ্ছে আদালতে। এরা ছাড়া আপনার মান গেল আমার মান যেতে পারবে যেতে না। পারবে না, কারণ হচ্ছে এটা অফেন্স এগেইনস্ট পার্সন। সেকশনের ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে এরকম, স্টার্টিংটায় নো কোর্ট শ্যাল টেক কগনাইজেন্স অফ এন অফেন্স, তার মানে কোর্টের জন্য এই সেকশনটা। কোর্ট এই আবুল হাসান চৌধুরী প্রিন্স সাহেবের মামলায় কগনিজেন্সি বা কেন নিলেন? হু ইজ হি? উনি কি মাননীয় প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করেন কিনা? রিপ্রেজেন্ট করি আমি তো প্রধানমন্ত্রীকে ব্যক্তি হিসেবে দেখলে হবে না, প্রধানমন্ত্রী কনস্টিটিউশন দ্বারা গঠিত একটি পোস্ট, একটি প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউশনটা তো হচ্ছে পুরো দেশের, এই ইনস্টিটিউশনটাকে আসলে লফুলি রিপ্রেজেন্ট করবে কে? এই আবুল হাসান প্রিন্স? উইথ অল ডিউ রেসপেক্ট, নো, উনি প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করতে পারেন না, ওনার মানহানি হওয়ার কিছু নাই। ওনাকে প্রধানমন্ত্রী এই ইনস্টিটিউশনকে আইন অনুযায়ী যিনি আসলে প্রতিনিধিত্ব করতে পারেন, যদি সত্যিকার অর্থে মানহানির ব্যাপার ঘটে থাকে তাহলে তিনি যেতে পারতেন। আদালত কগনিজেন্সে নিলেন কেন? নাম্বার 1, এই প্রশ্নগুলো আমরা কেউ তুলি না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন ওয়ারেন্ট হলো? ওয়ারেন্ট হওয়ারই তো কথা না, এটা তো হচ্ছে সমন জারি হওয়ার কথা। তিনি যাবেন, জামিন নেবেন, তিনি ব্যাখ্যা দেবেন, সেটা হচ্ছে তখন কোর্ট তার এখতিয়ার অনুযায়ী দেখার কথা। কেন ওয়ারেন্ট হলো? এই যে টোটাল প্রসেসগুলোকে যে কথাগুলো বের হয়ে আসছে, সেটা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মধ্যে আমাদের এখনো পর্যন্ত যে দুর্বলতাটা আছে, এই কোর্ট প্রসেসটাকে ব্যবহার করে মানুষজনকে হয়রানি করা। আলটিমেট টার্গেটটা তো তাকে হয়রানি করা। জ্যোতির্ময় বড়ুয়া, এই তো প্রথম মামলা নয় না, যে এই প্রথম কোর্ট মামলা এটা নয়। অনেকদিন ধরে অনেক মানে হয়েছে। কগনিজেন্সের বাংলা কি করব, মানে তার আমলে নেওয়া। আমলে নিল। আমলে মানে নেওয়া। কোর্ট এরকম ভুল, এরকম আইনি ভুল, বেসিক ভুল কি করে দিনের এগুলো পর দিন, করছে বছরের পর অতি বছর উৎসাহী, হয়তো মনে করছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে খুশি করা যাবে যদি সরাসরি দেওয়া যায়। আমি জানি না কি ঘটেছে ঘটনা, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি ব্যাখ্যা করি, কারণ আইনে যদি আমি পরিষ্কার করে দেখি যে কগনিজেন্সে নেওয়ারই কথা না, দ্বিতীয় কথা হচ্ছে এটা সমন হবে, তাহলে সেখানে ওয়ারেন্ট কেন হলো? ওয়ারেন্ট তো হওয়ারই কথা না। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে ওয়ার্ক করার জায়গা আছে, যেটা কনস্ট্যান্টলি আমরা বলে যাচ্ছি যে বাংলাদেশে ফৌজদারি যে আইনি প্রক্রিয়াটা আছে, এটা যতটা না মানুষকে সহায়তা করছে, প্রোটেকশন দিচ্ছে, তার চাইতে বেশি মানুষকে হয়রানি করার জন্য ব্যবহার করা হচ্ছে। এইখানটায় আইনে কোথাও কোনো প্রোটেকশনের জায়গা নেই। তারপরে আপনি এই যে পুরো প্রক্রিয়ার 19 তারিখ পর্যন্ত যদি দেখেন, 16 তারিখে মামলা হলো, 16 তারিখেই আপনার ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল। 16 তারিখে সে গ্রেপ্তার হওয়ার পরে যখন তার বেল চাইলো, বেলটা রিফিউজ করা হলো। কেন? বেলেবল অফেন্স। প্রশ্নটা তুলছে এই কারণে, বেলেবল অফেন্সে ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে রেকর্ডার হিসেবে কাজ করা, বেল দেওয়াই হচ্ছে তার কাজ, বেল না দেওয়া না। মানে হাজির হবেন আসামি, বেল মানে দেবেন। অভিযুক্ত, আর তারপরে বেল হয়ে যাবে। হ্যাঁ, বেলেবল অফেন্সে সিম্পল, আমি যদি এত আইনি প্যাচের মধ্যে না যাই, আপনার কাজ হচ্ছে বেল দেওয়া। এজ এ রেকর্ডার আপনি কাজ করবেন, শুধু বেলের জন্য আসছে, ঠিক আছে বেল দিলাম, যান। 2 বছরে যেখানে সাজার ব্যাপার, সেখানে আপনি বেল রিফিউজ করলেন কেন? সেকেন্ড টাইম কেন যেতে হবে? কারণ এই কিরণের যার কথা বলছি, সে যদি এমনও হতো যে উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন নামকরা মানুষ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বহির্বিশ্বে, তার অনেক পরিচিতি, সব বাদ দিন, আইনের চোখে তো আসলে কিরণ কিংবা অন্য একজন গার্মেন্টসের কর্মী হিসেবেও যদি তিনি হতেন, তার মধ্যে তো কোনো পার্থক্য নাই। তার জন্য আসলে ইকুয়াল ট্রিটমেন্টটা আসতে হবে আপনাকে, কারণ এইটাই কনস্টিটিউশনাল স্পিরিট, যেটা আর্টিকেল 27 বলছে। আইনের চোখে যখন আপনি আসবেন, আইনের আশ্রয়ে যখন আসবেন, তখন আপনি সবার কাছে আপনি সব সমান। সোসাইটিতে আপনার উঁচু নিচু ভেদাভেদ আছে, ধনী দরিদ্রের ভেদাভেদ আছে, সব ঠিক আছে। কোর্টের কাছে তো এগুলো চলবে না। কোর্টের কাছে কে বেশি পরিচিত, কে কম পরিচিত, এগুলো আসলে কোনো ইস্যু না। কিন্তু সেটার পরেও যে সমাজ বাস্তবতা যেটা আছে, আমি যেটা বলছি সেটা তো আসলে বকিশ কথা। এটার পরেও যেটা সমাজ বাস্তবতা যেটা, সেটা যদি আপনি খেয়াল করেন যে এই ধরনের হাই প্রোফাইল লোকজনগুলোকে তো এমনিতেই আমরা চিন্তা করি যে না সবাই তাকে চেনে, তাকে যদি জামিন দিই, তিনি তো আসলে পলাতক হওয়ার কিছু নেই। আপনি জামিনের ব্যাপারটা কি, জামিনটাকে আমরা অনেক জটিলভাবে বোঝার চেষ্টা করি। আপনি মামলা হওয়ার সাথে সাথে যে কোনো ফৌজদারি মামলায় আপনি আদালতে যাবেন, আদালতে গিয়ে আপনি জামিন চাইবেন, জামিনে থাকুন আর বেলে থাকুন, আপনি কিন্তু কোর্টের কাস্টডিতে থাকছেন। সমাজ বাস্তবতার কথা বলছিলেন যে এই গত কয়েক বছর এরকম অনেক মামলার লিস্ট দেখলে একরকম এই বাস্তবতাটা পরিষ্কার হয়ে ওঠে কিনা, যে এই মামলাগুলো মূলত করা হয়
কিছুদিন আপনাকে জেলে Exactly, পচিয়ে মারবার জন্য। exactly, আমি exactly. একটা বিরতির পর এসে আপনার কাছে যখন আবার ফিরবো আমি আসলে ওই প্রসঙ্গটা আলাপ করবো যে এইগুলো যে হয়রানিমূলক মামলা সেটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে কিনা। আর ফিরছি দাবি দেওয়াল আপনার কাছে, বাফুফে কি করলো এই কথাটা জানতে হবে একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। আমি আপনার কাছে জানতে চাই তাবি তাওয়াল যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি করলো তার একজন সদস্যকে এরকম একটি মামলা দিয়ে। আপনার কথাতে এরকম পরিষ্কার আপনি দাবি করছিলেন যে এটা একদম ভুয়া মামলাই তো বলতে পারি তাহলে, যেহেতু ঘটনাই ঘটে নাই, তো সেই মামলায় গ্রেফতারও করে নিয়ে যাওয়া হলো। ফুটবল এখন এত কিছু হয়ে গেছে এত অল্প সময়, ফুটবল ফেডারেশন এমন কি করবে? তো প্রথমে তো ওনাকে যখন নিয়ে গেলেন তখন ফেডারেশন থেকে স্পেশালি আমাদের প্রেসিডেন্ট ওনার আইনি যে সুখ সুবিধা নিশ্চিত করা, তারপরে জেলে যখন নিয়ে গেল জেলের ভিতরে মানে বাইরে থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায় বা রিকোয়েস্ট করা যায় ওই জায়গাতে ছিলাম। এবার যখন জামিনটা হয়ে গেল তোর তরহরিতে গতিতে একদিনের আমলে যেন বেল বন্ডটা, যেটা আমরা জানি অনেক সময় বেল বন্ডটা হারিয়ে যায় পথে, লম্বা সময় লাগে কোর্ট থেকে জেলকে যাওয়া পর্যন্ত, সেগুলো আমরা নিশ্চিত করে দিয়েছি যেন উনি একদিনের মাথায় বের হতে পেরেছে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে 8 তারিখে তো কোনো প্রেস কনফারেন্স হয়ই নাই, তো 9 তারিখে রাত্রের বেলা অনেক হইচই হলো যে এরকম একটা অডিও ওনার পাওয়া গেছে। অডিওর উপরে বিশেষ করে 10 মার্চে আপনি দেখবেন টিভিতেও আসে চিটাগংয়ে কিছু অন্য ফুটবল কমিউনিটির মেম্বাররা ওনারা একটা মানববন্ধন করছে, ওনার ছবি পুড়িয়ে দিচ্ছেন, বলছে ওনার নামে মামলা হবে অনেক ডিস্ট্রিক্টে। 10 তারিখে ওটা করলো, 12 তারিখে কিন্তু মামলা হয়ে গেল। তো এখানে যে একটা প্ল্যান্ড একটা প্রক্রিয়া ছিল, এটাই প্রথমে ওই অডিওটা খুঁজে বের করা, অডিওটা পুরনো অডিও খুঁজে এটা কি কাটছাট করে কিছু বানাইছে নাকি পুরোটাকে দিয়েছে এটা আমি এখনো শিওর না। এটা অনেক পুরনো কথা যেটা কনফিডেন্সিয়ালি উনি বলেছিলেন, যেটা উনি অভিমানের সুরে, যেটা উনি ক্যাজুয়ালি অনেক ইমোশনাল ভাবে শুনলেন। প্রধানমন্ত্রী ক্রিকেটারদের বেশি ভালোবাসছেন, আমার মেয়েদেরকে যথেষ্ট পুরস্কার দিচ্ছেন না, আবদার ছিল এটা নিজের কাছে, এবং নিজের জমিজিরা তো চান নাই, মানে উনার ফুটবলার মেয়েদেরকে প্রধানমন্ত্রী আরো বেশি দিতে পারতেন এরকম একটা কথা। তো ওই জায়গা থেকে এটাকে কেউ না কেউ, যেটাও আমি যতটুকু জানি আইসিটি অ্যাক্ট বলেন বা বর্তমান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, এটাও কিন্তু ইলিগাল। চোরাভাবে একজনের ভয়েস রেকর্ড করা, এটাকে তারপর অপব্যবহার করা, মানে সেটাও অনেক বছর পরে। সবগুলা বোঝা যাচ্ছে যে একটা প্ল্যান্ড ওয়েল টাইমড একটা জায়গাতে ছিলেন। অ্যান্ড উনি এইসব আবদারের কথা, ইমোশনাল কথা তো আপনি বুঝতে হবে যে 2012 সাল থেকে উনি মহিলা দলগুলোর দায়িত্ব নেন। তখন কিন্তু উনি ইলেকশন করে হেরে গেছে, উনি কিন্তু আসতে পারেন না 2012 ইলেকশনে। তাও উনি মেয়েদের জন্য প্ল্যান বলে একটা অর্গানাইজেশন ছিল, জাপানে জায়গা ছিল, সেখান থেকে অর্থ নিয়ে উনি ময়মনসিংহের কালসিন্দিপুরের একটা স্কুলকে টার্গেট করছে। সেখান থেকে কিন্তু আমাদের প্রথম অনূর্ধ্ব 16 মেয়েদেরকে খেলাতে দেখতে পারি আমরা, যেদিন আমরা অনেক জয়োল্লাস করলাম। তার মানে সেই কলসিন্দুর সারা বাংলাদেশে মানে এই হয়ে উঠলো না। তারপরের থেকে তো অনেক কিছু হয়েছে মাঝখানে, যে উনি নারী হিসাবে আর আমাদের নারী দল হিসাবে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেকে বলছে মহিলারা ফুটবল খেলতে পারবে না, মহিলারা ফুটবল ড্রেস পরে খেলা খেলতে পারবে না। এখানে অনেক কিন্তু সোসাইটাল চ্যালেঞ্জ ছিল, যেগুলোও কিন্তু উনি মানে মোকাবেলা করে অবস্টাকল করে উনি সামনে এগিয়ে নিয়ে আসছে। যখন 2014-তে আমরা এএফসিতে সেকেন্ড রাউন্ডে খেলার চান্স পেলাম, মানে তখন না এই 2 বছর পরে সবাই জয় উল্লাস শুরু করলো অ্যান্ড মেয়েদের ব্যাপারে পড়ে। তারপরে তো অনেকে এগিয়ে আসলো সহযোগিতা করার জন্য, অনেক ভুল ত্রুটি ছিল বাফুফের, সেটাও তুলে ধরলো মিডিয়ার সামনে, যেটা ঠিক আছে, সেটা ফুটবল অবদানের জন্য আমরা করেছিলাম। এখন যা আমরা দেখতেছি পিওরলি একটা পার্সোনাল বলেন অ্যান্ড ওয়েল আর্কিটেক্টেড একটা গ্রাজ, একটা নোংরামি, যে ওনাকে আগামীতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাফুফ থেকে তো দূরের কথা এএফসিতে চাই না দেখতে, ফিফাতে চাই না আমরা দেখতে। আর আগামী বছর ইলেকশন তো আসতেছেই, সেটা তো আমরা সবাই জানি। আমি এই প্রসঙ্গটা এরপরে যখন আসবো, মেয়েদের ফুটবল নিয়েও একটা কোনো উদ্বেগের সৃষ্টি হওয়ার কারণ আছে কিনা, কারণ মেয়েদের ফুটবল দলের কোচ মানে কলসিন্দুরের কোচ, আর আমি এই মুহূর্তে নামটা, আর হচ্ছে গিয়ে মানে মাহফুজা আক্তার কিরণ, এই দুজন তো খুব প্রথম থেকে খুব সাথে সাথে ছিলেন। এই মানে দলটা নষ্ট করাও মানে এটাও কতটা মেয়েদের উপরেই কি প্রভাব ফেলবে সেই প্রসঙ্গেও আসলে আলোচনা করব আপনার কাছে এরপরে যখন আসবো। মোস্তফা মামুন, আপনার মনে হয়েছে কিনা যে যথেষ্ট করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং এই প্রসঙ্গেই যদি আপনি একটু এটাও যদি বলেন যে মেয়েদের ফুটবলের কোনো প্রভাব পড়বে কিনা? প্রথম হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে যখন কোনো একটা বিষয় আইনে চলে যায় তখন তো ফুটবল ফেডারেশন আর তেমন কিছু করার থাকে না আইনগত সহায়তা ছাড়া। এখানে ফুটবল ফেডারেশন তার ফোর্স ইউজ করতে পারে না বা ইত্যাদি করে না। তবে আমার কাছে মনে হচ্ছে পুরো ঘটনা প্রবাহে এভরিবডি মানে রিয়েক্টেড লেট,
মানে ইভেন মাহফুজ আক্তার কিরণও যখন মামলাটা হয়েছিল এবং উনি এটা বুঝতে না পারার কথা না, তো আমরাও বুঝতে পারছিলাম যে জিনিসটা প্লট করা হয়েছে, তার বিরুদ্ধে অন্য অনেক অভিযোগ থাকা সত্ত্বেও ফুটবলই অনেক অভিযোগ তোলা যেত, সেগুলো তোলাও হচ্ছে। আর এরকম আরো কিছু কেস তো আমরা অলরেডি দেখেছি, যে ওই যে একটা অডিও ক্লিপ বেরোলো, তারপরে জেলায় জেলায় যখন মিছিল হলো। অভিযোগটা মামলাটা হলো তখন ওনার আইনগতভাবে রিঅ্যাক্ট করা উচিত ছিল, মানে জামিনের চেষ্টা করা, যেহেতু হাইকোর্ট অলরেডি এটা বলে দিয়েছে, ফলে হাইকোর্ট থেকে জামিন নিতে পারতেন বা উনি আইন সেটা কিন্তু করেননি উনি। 2 দিন কিন্তু পরে উনি গ্রেফতার হয়েছেন, ওয়ারেন্ট ইস্যু আর 2 দিন পরে 16 তারিখ আর 19 তারিখ গ্রেফতার হলেন। মানে আপনি বলছেন যে উনারই বুঝে ফেলা উচিত ছিল যে এবার না গ্রেফতার না, হতেই হবে। গ্রেফতার না, যে কোনো জায়গায় আপনার বিরুদ্ধে যদি একটা মামলা হয় এবং যদি ওয়ারেন্ট ইস্যু যায়, সে রংলি হলো ব্যারিস্টার জ্যোতির্ময় সেন, এটা রংলি। কিন্তু যখন ওয়ারেন্টটা ইস্যু হয়ে যাবে, দেন ইউ আর ইন এ লিগাল ফ্রেম, তখন তো আপনার লিগালি যেতে হবে। তো ওইটা উনি রিয়েক্টেড লেট, এবং আমার কাছে মনে হয়েছে এই পুরো ঘটনার প্রভাবে হয়তো তারা কেউ খুব একটা গুরুত্ব দেননি, কারণ তারা আসলে জিনিসটাকে দেখেছিলেন যে রাজনৈতিক লড়াই চলছে দুইটা পক্ষের মধ্যে, ফুটবলে মুখোমুখি হওয়া দুইটা পক্ষের মধ্যে, তারা ভেবেছিলেন যে এটা তো কিন্তু এটা যখন আইনে চলে গেছে এবং তারা যেহেতু জিনিসটা অনেক ভালোভাবে করেছে, ফলে ওই জায়গায় আসলে এই দুই পক্ষে ফুটবল ফেডারেশনও অ্যাক্ট করেনি, মাহফুজ আক্তার কিরণও অ্যাক্ট করেনি, তার ফল হচ্ছে এটা। এখানে দেখেন আমার পয়েন্ট যেটা হচ্ছে যে ফুটবল ফেডারেশনে আমার অনেক ক্রিটিক আছে, এই ফুটবল ফেডারেশন, তাবিদ ফেডারেশন নিয়ে, মাহফুজ আক্তার কিরণের অ্যাক্ট নিয়ে আমার কাছে মনে হচ্ছে ওইখানে যে উনি অনেক কিছু আসলে কেয়ার করেন না। অনেকগুলো জায়গায় যেটা ফুটবল ফেডারেশনের ক্ষমতার চর্চা করতে গিয়ে আমরা দেখি অনেকগুলো জায়গায় উনি ওভার অ্যাক্ট করেন, এবং ওভার অ্যাক্ট করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে উনি ওইখানেও যে কেয়ার করলাম না, কারণ ফুটবল ফেডারেশনের ক্ষমতার যে শীর্ষবিন্দু সেটা সবসময় মাহফুজ আক্তার কিরণের দিকে আছে, তো থাকার ফলে উনি অনেক কিছু ওভার অ্যাক্ট করে ফেলেন। তো আমার কাছে মনে হচ্ছে এইখানে ওনার মনে হয়েছে সব তো আমার পক্ষে আছে, মানে আমি সার্কামস্টেন্সিয়াল জায়গা থেকে বলছি, এটা হচ্ছে একটা জায়গা। কিন্তু সব কিছু সত্ত্বেও আমরা লড়াই করব, আমাদের যে মনে করেন যে সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে যে পক্ষ, তারা কিন্তু অনেকগুলো কাজ করছেন, তারা কিন্তু ফুটবল নিয়ে কাজ করছেন, তাদের মানে সারা দেশে ফুটবল চর্চার জন্য চেষ্টা করছেন, প্যারালালি তারা কিন্তু ফুটবল ফেডারেশনের প্যারালালি অনেকগুলো কাজ করার চেষ্টা করছেন, এবং সেই চেষ্টাটুকুকে কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি যে ঠিক আছে, ফুটবল ফেডারেশন তারা মনে করছে যে একটা জায়গায় যে আমাদের ডোমেস্টিক ফুটবল সেভাবে হচ্ছে না, তারা করার চেষ্টা করছেন তাদের মতো করে, তো ভালো মন্দ জায়গায় করার চেষ্টা করছেন, এবং সেটা কিন্তু মিডিয়া একটা লেভেল পর্যন্ত প্রেস করেছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে মানে আপনারা লড়াইটা এই জায়গায় কেন নিয়ে যাবেন, যে এইরকম ব্যক্তিগত জায়গায় যেখানে একজন সংগঠক, তিনিও তো ফুটবলের মানুষ, যে একজন ফুটবলের একজন মানুষকে আপনারা জেলে দেবেন, জেলে দিয়ে আপনারা এই ফুটবলের জন্য কি বার্তাটা দিলেন, এবং তার ফলে যেটা হলো ওনারা কিন্তু কোনো কিছু গেইন করেননি। জানেন ইন্টারেস্টিং হচ্ছে যে তারা পুরো ফুটবলের একজন মানুষকে এইভাবে আনলফুলি, এবং ওদিকে ফিফা খোঁজ করা শুরু করলো, এফসি খোঁজ করা ওনারা শুরু করলো। যেটা প্ল্যান ছিল যে এটা করার ফলে ফিফা এবং এফসিতে কিরণ ডাউনওয়ার্ড হবেন, তার ইলেকশন জিততে অসুবিধা হবে, কিন্তু আমার মনে হয় এটার আধার কিরণ কিন্তু অনেক বেশি সিম্পেথি পেলেন, এবং তারা এন্টায়ার ফুটবল যে লড়াইটা, সেই লড়াইটা যে কত ঘৃণ্য জায়গায় গেছে এটা প্রমাণ করলেন, এবং এটা প্রমাণের মধ্যে আসলে ফুটবলকেই ছোট করলেন। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় যে পয়েন্ট আপনি বললেন যে এর ফলে মহিলা ফুটবল ক্ষতিগ্রস্ত হবে কিনা, মহিলা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তাহলে এর পরে আলাপ করি আমি দুজনের সাথে, তাবিদ আওয়াল এবং মোস্তফা মামুন আপনাদের সঙ্গে। কিন্তু তাবিদ, কতগুলো মানে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, যে ওই যে একটা অডিও ক্লিপ, পুরনো একটা অডিও ক্লিপ মানে কোথা থেকে এলো, তারপরে তা নিয়ে মিছিল হলো এবং তার কুশপুত্তলিকা পুরানো হলো, তারপরে বলা হলো জেলায় জেলায় মামলা করা হবে, মামলা হলো, এরপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, উনি গ্রেফতারও হয়ে গেলেন। এটাও কিন্তু একটা মানে স্টেরিওটাইপে পরিণত হচ্ছে। মানে আমি আরো কয়েকটা ঘটনা এখন মনে করতে পারছি। আমি আপনার কাছে জানতে চাই আসলে যে যেটা বলেছিলাম এর আগে, যে পরিষ্কার হয়ে উঠছে কিনা এই মামলাগুলো আসলে হয়রানিমূলক মামলা, জামিনযোগ্য মামলা, গ্রেফতারি পরোয়ানা হওয়ারই কথা না, তবু জামিন হচ্ছে না, কারণ কিছুদিন আসলে জেলে রেখে শাস্তি দেওয়াটাই এর উদ্দেশ্য। সেটা অবশ্যই। আপনি এটাকে আরেকটু বুঝতে হবে হচ্ছে, আপনি শুধু মানহানির ব্যাপারটাকে যদি কনসিডারেশনে নেন, মানহানির জন্য আপনার 3 রকমের ব্যবস্থা এখনো পর্যন্ত আছে। গত বছর ডিজিটাল সিকিউরিটি একটা পাস হওয়ার আগ পর্যন্ত এক রকমের অবস্থা ছিল, সেটা পাস হওয়ার পরে পরিস্থিতিটা অন্যরকম। নতুন আইনেও কিন্তু সেই ডিফামেশনের ব্যাপারটা আছে। অর্থাৎ আপনি বাংলাদেশ দণ্ডবিধিতে আপনি 500 ধারাতে মামলা করতে পারেন, যেটা সর্বোচ্চ শাস্তি 2 বছর। আপনি 57 ধারা চালু থাকা অবস্থায় সে আইনেও মামলা করতে পারতেন, সেটার জন্য 7 থেকে 14 বছর এবং 1 কোটি টাকা জরিমানা। এবং আপনি দেওয়ানি, এবং আপনি দেওয়ানি আদালতে গিয়ে ড্যামেজ স্যুট করতে পারেন, যে আপনার মানহানি হয়েছে সেজন্য আপনি সিভিল স্যুট করতে পারেন। এখন যখন আপনার দুটো চয়েস থাকছে, যেখানে আপনি একটা লোককে 7 থেকে 14 বছর জেল খাটাতে পারবেন, 1 কোটি টাকা জরিমানার ব্যাপার থাকছে, যেখানে তার জামিনের ব্যাপার নেই, এই ঘটনাগুলোতে যেটা হয়, বিশেষত যখনই কোনো স্পেশাল ল তৈরি করা হয়, সেগুলো দেখবেন পানিশমেন্টের ব্যাপারটা অনেক হার্শ পানিশমেন্ট থাকে, এবং জামিনের বিষয়গুলোর মধ্যে একটা হাস্যকর প্রভিশন এখন প্রায় নতুন সবকটা আইনের মধ্যেই দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, যদি বিচারকের কাছে মনে হয় যে এটা শেষ পর্যন্ত গিয়ে প্রমাণ হবে না, তাহলে তিনি জামিন দেবেন। তাহলে
উনি প্রিসাপোজ করার যখন আপনি প্রভিশন তাকে দিয়ে দিচ্ছেন, তাহলে বিচারক বিচার করার আগেই পূর্বধারণা নিয়ে নিচ্ছেন যে এই মামলা তো বিচারে গিয়ে আসলে তার বিরুদ্ধে রায় হবে না, সেটা ইলিগাল, সেটা লয়ের প্রিন্সিপালি আসলে ইলিগাল। কিন্তু এই ইনহেরেন্ট এই দোষগুলো নিয়েই নতুন সমস্ত স্পেশাল লগুলো হচ্ছে। এটাতে যে সমস্যাটা হচ্ছে, আপনি মামলা যখন থানাতে হলো, আমি যদি আইসিটি একটা 57 যদিও এখন বিলুপ্ত হয়েছে, কিন্তু অনেকগুলো মামলা এখনো চলমান আছে। সেই আইনে দেখা যাচ্ছে কি তদন্তের প্রক্রিয়াটা চলে হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের অধীনে, তিনি এই মামলাতে জামিন দেন না, জামিন দেওয়ার তার এখতিয়ারও নেই, যেহেতু ট্রাইব্যুনাল দ্বারা বিচার্য। ট্রাইব্যুনালে যখন যাচ্ছে, ট্রাইব্যুনাল এই জামিন সংক্রান্ত ধারাটা আবার পরিষ্কার করে এরকম বলে দেওয়া থাকার কারণে তারাও জামিন দেন না। আলটিমেটলি এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনি মামলা যেহেতু অভিযোগপত্র না হওয়া পর্যন্ত আপনি ট্রাইব্যুনালেও যেতে পারছেন, আপনাকে যেতে হয় সেশন কোর্টে। সেশন কোর্টে একটা মামলা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে গিয়ে 1 মাসের আগে আপনি শুনানির জন্য কোনো তারিখই পান না। তার মানে আপনি কনফার্ম যে একটা লোককে 1 মাস আপনি আটকে রাখতে পারছেন। সেই 1 মাস পরে কি শুনানি হলো না হলো, সেখান থেকে আবার কাগজপত্র সব তুলে ধরলাম, ওখানেও জামিন হলো না, হাইকোর্টে যেতে হবে আপনার। এই হাইকোর্টে গিয়ে শুনানি করতে করতে আবার কোনো না কোনোভাবে 15 দিন থেকে 1 মাস মিনিমাম। তাহলে কমপক্ষে আপনি 2 মাস একটা লোককে জেলের মধ্যে আটকে রাখতে পারলেন, সেটা যতই ফিকটিশিয়াস যতই ফলস একটা মামলা হোক না কেন, কারণ আপনার মামলা হওয়ার সাথে সাথে দিস ইজ দ্য রুটিন লয়ার। তার যদি তেমন কোনো নাম পরিচয় না, না এই থাকে, নিচের এগুলো কোর্টগুলোতে আরো ভালো লয়ার দিয়েও কাজ হবে না, ওনারা জামিন দেবেন না, ওনারা ধরে বসে আছেন, জামিন দেয়াই যাবে না। 2 মাস আপনি মোটামুটি ওখানে আছেন, 2 মাস জেলের ভাত খাওয়ানোর যে বাংলা সিনেমার যে পুরনো ডায়লগ, 2 মাস আপনি জেলের ভাত খাওয়াতে পারবেন, এটা কনফার্ম, যদি কোনো কারণে যদি মামলা একবার নেওয়াতে পারেন। কথাগুলো কেন বলছি, আপনি রিসেন্টলি একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে ট্রাইব্যুনাল থেকেই তথ্যগুলো পাওয়া গেছে, আইসিটি ট্রাইব্যুনালে 3% মামলা শুধুমাত্র কনভিকশন হয়। আইসিটি আইনে যতগুলো মামলা হয়েছে 3%, বাকি 97% মিথ্যা মামলা। তার মানে এই মিথ্যা মামলাগুলো হচ্ছে কি কারণে? জেল খাটা তো হয়ে যাচ্ছে আপনার। এখানে ব্যাপারটা দেখেন, একটা জায়গায় যেখানে আপত্তি, আমরা যে লটাকে ফলো করে, আপনি নিজেও ল ব্যাকগ্রাউন্ড আপনার, আপনি এই বিষয়টা আপনার চেয়েও ভালো জানেন, সেটা হচ্ছে আপনার কমন লয়ের যে ট্রেডিশনটা, সেখানে দেখবেন ইংল্যান্ডে যেটা বলা হয় প্রি ট্রায়াল স্টেজে যে আপনার অ্যারেস্টটা, সেটা যেন কোনোভাবেই পানিশমেন্টের পর্যায়ে যেন না পড়ে, যেন এটা পানিশমেন্ট হয়ে না পড়ে। আপনি দেখেন এই মামলাগুলোতে আখেরে গিয়ে যদি আপনি দেখা যাচ্ছে আপনি তাদের বিরুদ্ধে কনভিকশন হচ্ছে না, মামলা প্রমাণই করা যাচ্ছে না, এতটাই মিথ্যা ফ্যাক্টিশাস কতগুলো বিষয়, তাহলে কিন্তু তারপরেও মামলাগুলো হচ্ছে কেন? কারণ ওই প্রি ট্রায়াল স্টেজে আমাদের দেশে যতটুকু জেল খাটানো যায় এটাই পানিশমেন্ট, ওটাই সোশ্যাল হ্যারাসমেন্ট। এইটাকে কনসিডারেশনে কেউ নিচ্ছে না যে আমি তো এই আমার লয়ের প্রিন্সিপাল অনুযায়ীও যদি চিন্তা করি, প্রি ট্রায়াল স্টেজের অ্যারেস্টটাকে কিন্তু পানিশমেন্টের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। দিস ইজ এগেইনস্ট দ্য লিগাল প্রিন্সিপাল। এটা কমন লয়ের লিগ্যাল সাথে প্রিন্সিপালের সাথে সরাসরি কনফ্লিক্টেড। আইন কি আসলে এই হয়রানি থেকে আমাদেরকে কোনো প্রতিকার দেয় কিনা, মানে কারণ এখন এরকম বোধহয় অনেক প্রমাণ করবার সুযোগও আছে যে হয়রানিমূলক যে এই মামলাগুলো, অবশ্যই অনেক যারা সরকার মানে রাষ্ট্রযন্ত্র বা যারা শোষণ করতে চান তাদের জন্য তো এই সিস্টেমটা চমৎকার, কারণ এই সিস্টেমের মাধ্যমেই কিন্তু তার প্রতিপক্ষকে দমন করা বা ক্ষমতাশালী ক্ষমতাহীনকে দমন করা, মানে এটা হচ্ছে আইনকে ব্যবহার করে, আইনকে নগ্নভাবে ব্যবহার করে যে ক্ষমতার চর্চা এবং নিরীহ মানুষকে হয়রানি করার যে উপায়, সেটাতে আমাদের নিম্ন আদালত আসলে এটার এক ধরনের কি বলা যায়, এটার সঙ্গে আসলে টুল হিসেবে ইউজ হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক, মানুষজনকে হয়রানি করার জন্য টুল হিসেবে। যেমন ধরুন আমি একটা বিরতিতে যেতেই হবে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তাহলে আপনাকে দিয়ে শুরু করি, একটা বিরতিতে যাই। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি শেষ করছিলেন তখন আপনার বক্তব্য, প্রোটেকশনের জায়গাটা কথা বলছিলেন যে আপনি, কি কোনো আইনি, মানে এটা তো বোঝাই যাচ্ছে যে এগুলো হয়রানির জন্য, তাহলে আইন আমাদেরকে কি প্রোটেকশন দিতে পারে? এক ধরনের প্রোটেকশন কিন্তু আমাদের আইনের মধ্যে এখনই দেওয়া আছে। যেমন ধরেন আপনার যদি মামলাগুলোর কগনিজেন্স নেওয়ার পাওয়ারটা পুলিশের হাতে না থেকে, কগনিজেন্স বলতে আসলে কগনিজেন্স কোর্টই নেই সবসময়, আমি বলছি যে প্রাথমিকভাবে মামলা করতে পারার যে এখতিয়ারটা, সেটা যদি আপনি থানাতে না রেখে এই পুরো ব্যাপারটাকে কোর্টের অধীনে নিয়ে যান, যেটা আইসিটি আইনে প্রথমে ছিল 2006 সালে, অর্থাৎ মামলাটা করতে হচ্ছে বিটিআরসির একজন পরিদর্শক লেভেলের একজন, তিনি মামলা করতেন হচ্ছে আদালতে গিয়ে, তাহলে সেকশন 200 অনুযায়ী কোর্টের এখতিয়ার ছিল হচ্ছে পুরো বিষয়টাকে দেখার, অর্থাৎ এক্সামিন করে বাদী এবং সাক্ষী যারা উপস্থিত থাকেন, যদি কেউ থাকেন, তার কাছে যদি মনে হয় যে না মামলাটা আমলে নেওয়া দরকার, তাহলে তিনি আমলে নিতেন, না হলে নিতেন না। অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেটের পুরো অভিযোগটা শুনে একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করার সুযোগ ছিল, যে এটা যদি খুবই ফিকটিশিয়াস এবং একদম ফালতু একটা অভিযোগ হয়, তাহলে তিনি সেটা আমলে নেবেন না, তাহলে একটা প্রোটেকশনের সাধারণ নাগরিকের জায়গায় তৈরি হলো। আর দ্বিতীয় যে ব্যাপারটা, এই যে এতগুলো মিথ্যে মামলা হচ্ছে, যেগুলো আমরা আইনজীবীরা বলছি এবং আদালতও প্রায় সময় কিন্তু কথাগুলো বলেন, যেমন ধরেন যৌতুক নিরোধ আইনের 4 ধারাতে যৌতুকের জন্য যে মামলাগুলো হয় 98% হচ্ছে মিথ্যা মামলা, এটা কোর্টই বলে।
তো তারপরে মামলাগুলো তো হচ্ছে, মামলাগুলো হওয়া তো বন্ধ হচ্ছে না, আমরা কোনো মেকানিজম নিয়ে ভাবছি না, কিন্তু মেকানিজম যে একেবারে কিছু নেই তা না। একদম 9 এর মধ্যে ধরেন সেকশন 211 এর মধ্যে যারা মিথ্যা মামলা করেন তাদের বিরুদ্ধে কিন্তু প্রসিডিং ড্র করার জন্য আদালত নির্দেশনা দিতে পারেন, এবং সেই নির্দেশনা যে আদালত দিচ্ছেন না, মোটেও হচ্ছে না তাও কিন্তু আমি বলছি না, কিন্তু তার পরিমাণটা আসলে খুবই কম। এক ধরনের রিলাক্টেন্সি কাজ করে, ঠিক আছে সে মামলা করেছিল, এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে, ওকে ডিসমিস, ফাইন। কিন্তু এই প্রোটেকশনগুলো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে এগুলো 1898 সন থেকেই আছে এই আমাদের ফৌজদারি কার্যবিধিতে বা 1960 সনের আমাদের দণ্ডবিধিতে, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এই প্রভিশনগুলো আছে। এগুলো এনাফ হিসেবে কাজ করছে না আমাদের প্রোটেকশনের জন্য, সো উই নিড সামথিং এলস। এখন সেইটা কি, এই মামলা করার আগে একটা মানুষকে হয়রানি করার জন্যে যে প্রক্রিয়াগুলো তাকে আসলে ধাপগুলো পার হওয়া উচিত, এখানে কিছু চেক এন্ড ব্যালেন্সের জায়গা বসানো দরকার, যেটা বিশ্বের মানে বিভিন্ন ইচ্ছা দেশে করলেই আছে। যাতে আমি একজনকে আপনার বিরুদ্ধে 50 কোটি টাকার একটা মামলা করে দিতে না পারি, এবং একাধিক মামলা হচ্ছে, একটা মামলা তো না, একই ব্যক্তির বিরুদ্ধে একই ঘটনায়, যেখানে কনস্টিটিউশনে আপনার সারা বাংলাদেশের সকল জেলায় আর্টিকেল 35 সাব আর্টিকেল 2 অফ দ্য কনস্টিটিউশন ক্লিয়ারলি আপনাকে বলছে যে একের অধিক একই বিষয় নিয়ে একই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না, বিচার করা যাবে না, বিচারে সোপর্দ করা যাবে না। তাহলে কনস্টিটিউশনাল রাইট এটা আমার, যে একের অধিক যেন আমার বিরুদ্ধে হয়রানি মামলা না হয়। যেটা হচ্ছে কিন্তু মামলা বছরের তো পর বছর হচ্ছে, ধরেই হরহামেশা হচ্ছে। আমার মনে হয় মোহাম্মদ শরীফুল ইসলাম আজাদের মন্তব্যটা পড়তে চাই। অনেককেই ঠুনকো অভিযোগে আদালতে নেওয়া, আদালত আবার সেই সব অভিযোগ বাজবিচার না করে গ্রহণ করা এবং জামিন না দেওয়া, এসবের মাধ্যমে আদালত মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে। মানুষের শেষ ভরসাস্থল আদালতের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষের আস্থার জায়গাটা কোথায়? আমি আশা করি এই মন্তব্য পড়ায় আদালত অবমাননা হলো না। মোস্তফা মামুন, আমি আপনার কাছে মানে যে প্রশ্ন আপনাদের দুজনকে করব বলছিলাম, যে বাংলাদেশের একটু মানে আশার কথা দিয়েও তো শেষ করতে চাই। বাংলাদেশের মেয়েদের ফুটবল তো আসলে একটা মানে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে। সেই মানে কিন্তু এই ফুটবল বা ক্রিকেট মানে খেলায় তো সংগঠক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই মাহফুজা আক্তার কিরণ এই ব্যক্তিকে ডিস্টার্ব করায় এবং নানা রকম শত্রুপক্ষ তৈরি হয়, সেটার একটা আশঙ্কা তৈরি হয় কিনা? না, প্রথম হচ্ছে যে মাহফুজা আক্তার কিরণ যেহেতু এই মেয়েগুলো এখন যারা খেলছে, যেহেতু অনেকদিন ধরে উনি আছেন, ফলে এই মেয়েদের টেক কেয়ার করে, তারা তাকেই আসলে তাদের এক ধরনের অভিভাবক মনে করে, মেন্টর আর কি তাদের একদম। কোচ ছোটন সাহেব, তারপরে ছোটন সাহেব, আমি ছোটন ভাইয়ের কথা তারপরে হচ্ছে কিরণ আপা, এবং তারপরে হচ্ছে ফুটবল ফেডারেশন। ফলে এবং যে মেয়ে হিসেবে তাদের ধরেন তারা হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ফলে তাদের সামনে এরকম একজন থাকা ডেফিনেটলি এটা করে। কিন্তু আবার একই সঙ্গে এটা কিন্তু ঠিক, যেমন এই যে বাংলায় যে দুটো মেয়ে ছাড়লো, আমি কালকে রিপোর্ট পড়েছিলাম যে মেয়েরা আসলে খবরটা মেয়েদেরকে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে গোপন রাখার জন্য, কারণ মেয়েরা শকড হতে পারে যে কিরণ আপা জেলে চলে গেল। এবং জেলে চলে যেত বাংলাদেশের বাস্তবতায়, কারণ আমরা জানি যে আইনে অনেক লম্বা সময় লাগে, জেলে যাওয়ার আগে কিন্তু অনেক প্রসেস সাধারণত হয়, জামিন টামিন, কিন্তু যে সরাসরি মামলাই হলো আর জেলে চলে গেলো, এটা তো শক ছিল। ফলে এটা চেষ্টা করা হয়েছে তাদেরকে না জানানোর। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি আবার মনে করি যে এটা আবার পুরোপুরি যে মাহফুজা আক্তার কিরণের কৃতিত্ব মেয়ে ফুটবল সরলীকরণ করলে হবে না, কারণ বাংলাদেশের মেয়ে ফুটবলের এই জায়গাটুকু কিন্তু এই বঙ্গমাতা এবং হচ্ছে আপনার এটা শিক্ষা মন্ত্রণালয় এবং তার সঙ্গে ফুটবল ফেডারেশনের সহযোগিতা করছে, সেটা একটা অবদান। এবং আরো অনেক নারী সংগঠকদের অবদান আছে, যেমন আমি ডানাপার কথা বলতে পারি। কৃতিত্বই তো আসলে একজনের না, কিন্তু প্রবলেমটা হয়েছে কি, এখনকার প্রবলেমগুলো অন্যরকম। আবার এখন যেমন একই সঙ্গে মনে করেন মাহফুজা আক্তার কিরণের কৃতিত্ব যেমন কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আবার সবকিছু উনি করেছেন এই গ্রেপ করার চেষ্টা আছে। এই দুইটাই কিন্তু এক্সট্রিম, এবং এই দুইটা এক্সট্রিমিজমের সমস্যা হচ্ছে, দুইটা এক্সট্রিমিজমের লড়াই। ফলে যেমন এই বাংলাদেশে যখন মেয়েদের ফুটবল প্রথম শুরু হয়, তখন যে অ্যাডভার্স কন্ডিশনের মুখোমুখি হয়েছিল, তাতে কিন্তু ডানাপার নেতৃত্বে আসলে প্রতিবাদটা হয়েছিল ব্যাপকভাবে, কামরুন্নার ডানা। কিন্তু কামরুন্নার ডানা কিন্তু এখন আর এইসবের নাই। তো ফলে যেটা হয়, তখন এখন ওই যে কামরুন্নার ডানা বা আগে সংগঠকরা কিছু করেননি, এরকম একটা কিন্তু রিজেকশনের একটা ব্যাপার তৈরি হয়। সেই রিজেকশন থেকে তাদের মধ্যে যে প্রতিবাদ মুখরতা তৈরি হয়, সেই প্রতিবাদ মুখরতা কিন্তু এসে কিরণকে অ্যাটাক করে। এবং তখন হয় কি, যখন ওই সংগঠকরা দেখেন আরও যারা নারী সংগঠক যে তাদেরকে আসলে কোনোভাবেই কোনো স্পেস দেওয়া হচ্ছে না, ফলে ওই যে নানা রকম মুভমেন্টের সঙ্গে তারা শরিক হয়ে যান, এবং শরিক হওয়ার ফলে ওটা এক ধরনের লেজিটিমেসি পেয়ে যায়। আমি বলছি জেলে যাওয়ার অংশ যে লড়াই, না আমি বলছি এটা কোনোভাবেই লেজিটিমাইজ করছে না, আমি বলছি যে লড়াইটা হয়, এই লড়াই এরকম হয়। তো ফলে এখানে কিন্তু অনেকের অবদান আছে। বলে দুইটাই হচ্ছে এক্সট্রিম, যে তাকে যেমন ডুবানোর চেষ্টা করাটা এক্সট্রিম, তার ক্ষমতার চর্চা করাটাও অনেক ক্ষেত্রেই বললাম যে সীমা ছাড়ানো, অনেক ক্ষেত্রে সীমা ছাড়ানো। আবার একই সঙ্গে তা মানে আগে যারা করেছেন তাদেরকে কৃতিত্ব না দেওয়া। সব কিছু মিলে বাংলাদেশের নারী ফুটবলের এখন যে জায়গা, আমি মনে করি যে এটা কিরণের অবদান স্বীকার করি, ফুটবল ফেডারেশনের অবদান স্বীকার করি, কিন্তু একই সঙ্গে এটা আমাদের মানতে হবে এটাতে লার্জার অ্যাসপেক্ট, মানে লার্জার জায়গা থেকে এটা তৈরি, এটা হচ্ছে বঙ্গমাতা থেকে তৈরি।
ফুটবল ফেডারেশন এবং কিরণ যেটা করেছেন এটা খুবই চমৎকারভাবে এটাকে আসলে তারা ব্যবহার করেছেন, এটাও কিন্তু কৃতিত্ব, এটাও কিন্তু অন্য অনেকে দিতে চাইবেন, এটা সুন্দরভাবে তারা করছেন। কিন্তু আমরা পাশাপাশি যেমন আমরা পুরুষ ফুটবলে সেটা পারছেন, আমরা আশা করি যে সেখানে আমরা পারবো। জি, আমি যদি পুরুষ ফুটবল নিয়ে আজকে চিন্তা নাও করি তাবিথ আওয়াল, আমি আপনার কাছে এক দুটো মন্তব্য পড়তে চাই। আবু বকর সিদ্দিক আকিব বলছেন যে চোর ডাকাত বেল নিয়ে সব বাইরে আর খেলোয়াড় গড়ার কারিগর জেলে। মিরাজ মাহবুব জিজ্ঞেস করছেন যে জনাব তাবিথ আওয়াল, কিরণ প্রায় বিদেশ ভ্রমণে গিয়েছেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে গিয়েছেন, তো আমি আপনার কাছে আসলে জানতে চাই যে মানে এই নারী ফুটবল মানে এই যে এগিয়ে যাওয়ার গতিটা, ফুটবল নারীরই হোক আর পুরুষেরই হোক, রাখতে তো আসলে বাফুফের ভেতরে এই নোংরা পলিটিক্স কমিয়ে আনতে হবে, একটা সংগঠনগুলোকেও শক্তিশালী হতে হবে, বাফুফেকেও শক্তিশালী হতে হবে। সেদিকে আপনারা যথেষ্ট কাজ করছেন কিনা? জি ধন্যবাদ। এখানে প্রথম কথা হলো যে নারী ফুটবলে বা আমাদের বর্তমান খেলাধুলায় কোনো নেগেটিভ এফেক্ট পড়বে কিনা, খেলার উপরে হয়তো ওরকম এফেক্ট পড়বে না, কারণ আমরা যে জায়গায় চলে এসেছি অ্যান্ড যেটা মামা বললো যে ওইখানে অনেকেরই অবদান থাকে কম বেশি, কোচিং স্টাফ আছে, একটা সিস্টেমের জায়গায় আমরা চলে এসেছি, কিন্তু অনেক অদৃষ্টমান কাজ আছে যেখানে এফেক্টটা পড়বে। তো অভিভাবক যে জায়গাটা থেকে মিস মাহফুজা আক্তার কিরণ কাজ করে বা যে অবদানটা রাখছেন, এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মেন্টাল স্ট্রেংথের উপরে একটা প্রভাব পড়বে। কেন? কারণ ট্রেনিংয়ের বাইরে বা খেলার বাইরে এই মেয়েগুলা কিন্তু 24 আওয়ার্স বাফুফে ভবনে 4 তলায় থাকে, ওদের সেফটির ব্যাপার আছে, সামাজিকভাবে ওরা যেন হস্তস্থ না হয় সেটা একটা ব্যাপার আছে, এবং তাদের পরিবারের সাথে কিন্তু নিয়মিত কাউন্সেলিং এর ব্যাপার আছে, বাচ্চা মেয়ে গ্রাম থেকে ওদের পরিবারের সাথে বারে বারে কাউন্সেলিং এর ব্যাপার থাকে। তারপরে আবার এই মেয়েগুলি যখন, আর আমরা অনেকবার এখানে দেখেছি এই মেয়েগুলি যখন একটা বয়সে চলে আসে, প্রেশার চলে আসে, খেলার দরকার নাই, বিয়ে করতে হবে, স্পোর্টস ওয়্যার পরে কি হবে, এখানে অনেকগুলি কিন্তু মানে ফিল্ডের বাইরে অনেক চ্যালেঞ্জ আছে, যেখানে মাহফুজা আক্তার কিরণ মানে বেশ একটা মার চেয়েও বেশি ভূমিকা পালন করতেছে। আর এরকম অভিভাবক মহিলা ফুটবলে কিন্তু খালি বাংলাদেশ না, এখানে কিন্তু পৃথিবীতে অভাব আছে। পৃথিবীতে সব দেশ কিন্তু মহিলা ফুটবল খেলে না, স্পেশালি মুসলিম ওরিয়েন্টেড দেশগুলা। এখানে কিন্তু অনেক কম সংখ্যা মহিলা অভিভাবক আছে যারা মহিলা ফুটবল বা মহিলা ফুটবল ডেভেলপমেন্টে ওরা। আফগানিস্তানের মতো অনেক দেশ বোধহয় স্কাইপে খেলে টুর্নামেন্টে যায়, অনেকে স্কাইপে টুর্নামেন্টে যায়, অনেকে আবার আফগানিস্তান, অনেকে আবার কিছু রেফিউজি স্ট্যাটাস পায়, তো ওরা ইউরোপিয়ান কিছু সুযোগ সুবিধা পায়। আর বাংলাদেশ কিন্তু সেটা পাচ্ছে না, বা বাংলাদেশে কিন্তু যে জায়গাগুলোতে ফিজিক্যালি দরকার, মানে ফিজিক্যাল টাচ লাইক ফিজিও, এটা কিন্তু আমাদের মহিলা দরকার মেয়েদের জন্য। আদারওয়াইজ তার মানে মেয়েদের জন্য মেয়ে সংগঠক, মেয়ে পুরো টিম দরকার, পুরো এনভায়রনমেন্ট করে দিতে হবে। মেয়ে রেফারি থেকে শুরু করে মেয়ে কোচ, জানেন একটা মহিলা কোচ কিন্তু এখন স্পেনে একটা পুরুষ কোচের দায়িত্ব পেয়েছে। তো এরকম আমাদের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ফিজিও থেকে শুরু করে ফিটনেস, নিউট্রিশনিস্ট, সেফটি এন্ড সিকিউরিটি অফিসার যে হবে, এগুলো সবই কিন্তু ফুটবলের টিমের একটা অংশ। এবং সেগুলো তো মেয়েদের মধ্যে থেকে পাওয়া বোধহয় খুব কঠিন বাট ইম্পসিবল না। বাংলাদেশ করে দেখিয়েছে, আরো করে দেখাবে। আর একটা কুইক আমি কথা বলতে চাই যে বাফুফ কেন লিগ্যাল অ্যাকশনে একটু স্লো গেল বা স্লো কেন মনে হচ্ছে গেল। দেখেন 12 তারিখ রাত্রে আমরা জানতে পারছি মামলাটা, সেটা গণমাধ্যমের মামলা, এটা ছিল মঙ্গলবার। তারপরে ছিল খালি 2 দিন, 13 তারিখ এবং 14, বুধ এবং বৃহস্পতিবার। এখন 13 তারিখে আমরা দেখেছি অলরেডি পুলিশ কিন্তু খোঁজা শুরু করছে ওনাদের আসামিকে, বিএফএফ এ চলে আসছে, বাসা চলে আসছে। কাজে আপনারা আসলে রিঅ্যাক্ট করবার সময়ই পান না। উনি তো আগে উকিল ধরতে হবে, এখন উকিলের চেম্বার খুলে কোর্টে শেষ করব। অসংখ্য ধন্যবাদ তাবিথ আওয়াল, ধন্যবাদ মুস্তাফা মামুন, ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আপাতত বিদায় রাজকাহন থেকে।